শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকে রয়েছে টেনিদার মজার গল্প টিকটিকির ল্যাজ, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। ক্যাবলাদের বসবার ঘরে বসে রেডিওতে খেলার খবর শুনছিলাম আমরা। মোহনবাগানের খেলা। আমি, টেনিদা আর ক্যাবলা খুব মন দিয়ে শুনছিলুম আর থেকে থেকে চিৎকার করছিলুম, গোল! দলের হাবুল সেন হাজির ছিল না। সে আবার ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মোহনবাগানের খেলায় হাবলার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু চেঁচিয়েও বেশি সুবিধে হলো না। শেষ পর্যন্ত একটা পয়েন্ট। আমাদের মন মেজাজ এমনই বিচ্ছিরি হয়ে গেল যে ক্যাবলার মার নিজের হাতে তৈরি গরম গরম কাটলেটগুলো পর্যন্ত খেতে ইচ্ছা করছিল না। এই ফাঁকে টেনিদা আমার প্লেট থেকে একটা কাটলেট পাচার করলো। মনের দুঃখে আমি দেখেও দেখতে পেলুম না। কিছুক্ষণ উদাস হয়ে থেকে ক্যাবলা বললে, দুধ। আমি বললুম, টেনিদা হাতটার শুদ্ধ চিবিয়ে কাটলেটগুলো শেষ করলো। তারপর কিছুক্ষণ খুব ভাবুকের মতন চেয়ে রইল সামনের দেয়ালের দিকে। একটা মোটা সাইজের টিকটিকি বেশ এক মনে কুপ কুপ করে পোকা খাচ্ছিল। তাকে লক্ষ্য করতে করতে টেনিদা বললে, ওই যে। আমি জিজ্ঞেস করলাম, ওই যে কি? মোহনবাগান। মোহনবাগান মানে? টিকটিকি মানে টিকটিকির ল্যাজ। শুনে আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, খবরদার টেনিদা, মোহনবাগানের অপমান করো না। টেনিদা নাকটা কুঁচকে মুখটাকে পাঁপড় ভাজার মতন করে বললে, আরে খেলে যা, বললুম কি আর কি বুঝলে দুটো? এতে বুঝবার কি আছে শুনি? তুমি মোহনবাগানকে টিকটিকির ল্যাজ বলছো? চুপ কর পেলা, মিথ্যে কুড়বকের মতন বকবক করিসনি। যদি বাবা কচুবনেশ্বরের কথা জানতিস তাহলে বুঝতিস টিকটিকির রহস্য কি। কচুবনেশ্বর? সে আবার কি? এবার ক্যাবলার জিজ্ঞাসা। সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার, যাকে ফরাসি ভাষায় বলে পুদিচ্চেরি। পুদিচ্চেরি তো পন্ডিচেরি, সে তো একটা জায়গার নাম। ক্যাবলা প্রতিবাদ করল, শাট আপ, জায়গার নাম? টেনিদা দাঁত খিচিয়ে বললে, ভারী ওস্তাদ হয়ে গেছিস যে। আমি বলেছি যে পুদিচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক, ব্যাস। এই নিয়ে তর্ক করবি তো এক চড়ে তোর কান। আমি বললুম, কান পুড়ে উড়ে যাবে। রাইট। টেনিদা গম্ভীর হয়ে বললে, এবার তাহলে বাবা কচুবনেশ্বরের কথাটা বলি। ঠাকুর দেবতার ব্যাপার, খুব ভক্তি করে শুনবি। যদি তক্ক টক্ক করিস তাহলে। আমরা সমস্যাটা বললাম, না না। টেনিদা শুরু করলো, সেবার গরমের ছুটিতে সেজ পিসিমার কাছে বেড়াতে গেছি ঘুঁটে পুকুরে। খাসা জায়গা, গাছে গাছে আম, জাম, কাঁঠাল, কলা। আমি বললুম, আহা, শুনেই যে লোভ হচ্ছে। ঘুঁটে পুকুরটা কোথায় টেনিদা? ক্যাবলা বেজার হয়ে বললে, গল্প থামিয়ে দিস নে। ঘুঁটে পুকুর কোথায় হবে আবার? নিশ্চয়ই গোবরডাঙ্গার কাছাকাছি। টেনিদা বললে, না, গোবরডাঙ্গার কাছে নয়, রানাঘাট স্টেশন থেকে 12 মাইল দূরে। দিব্যি জায়গা রে, চারদিকে বেশ শ্যামল প্রান্তর টান্তর, পাখির কাকলি টাকলি আর কিছুরই অভাব নেই। কিন্তু তারও চাইতে বেশি আছে আম, জাম, কাঁঠাল, কলা। খেয়ে খেয়ে আমার গা থেকে এমনই আম কাঁঠালের গন্ধ বেরুতো যে রাস্তায় আমার পেছনে পেছনে 8-10টা গরু বাতাস শুকতে শুকতে হাঁটতে থাকতো। একদিন তো, কিন্তু না, গরুর গল্প আজ আর নয়, বাবা কচুবনেশ্বরের কথাটাই বলি। হয়েছে কি জানিস, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুঁটেপুকুর ফুটবল ক্লাব তো আমায় লুফে নিয়েছে। আমি পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, একটা জাদ্রেল সেন্টার ফরওয়ার্ড। সে ওদের জানতে বাকি নেই। 2 দিন ওদের সঙ্গে খেলেই বুঝতে পারলুম ওদের নাম হওয়া উচিত ছিল বাতাবি নেবু স্পোর্টিং ক্লাব। মানে বাতাবি নেবু পর্যন্তই ওদের দৌড়, ফুটবলে পা ছোঁয়াতে পর্যন্ত শেখেনি। কিছুদিন তালিম দিয়ে একরকম দাঁড় করানো গেল। তখন ঘুঁটে পুকুরে পাঁচগোপাল কাপের খেলা চলছিল। বললে বিশ্বাস করবি নে,
আমার তালিমের চোটে ঘুঁটেপুকুর ক্লাব 3-3টে গেঁয়ো টিমকে হারিয়ে দিয়ে একেবারে ফাইনালে পৌঁছে গেল। অবশ্যই আর সবকটা গোল আমিই দিয়েছিলাম। ফাইনালে উঠেই ল্যাঠা বাঁধলো। ওদিক থেকে উঠে এসেছে চিংড়িহাটা হিরোজ, মানে এই তল্লাটের সবচেয়ে জাঁদরেল দল। তাদের খেলা আমি দেখেছি। এদের মতো আনাড়ি নয়, একটু আধটু খেলতে টেলতে জানে। সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিল্টে ঘোষ। বল তো দূরের কথা, গোলের ভেতরে মাছি পর্যন্ত ঢুকতে গেলে কপাত করে লুফে নেয়। আর তেমনই তাগড়েই জোয়ান, কাছে গিয়ে চার্জ ফার্জ করতে গেলে দাঁত মুখ নিয়ে আর আস্ত ফিরে আসতে হবে না। স্পষ্ট বুঝতে পারলুম ঘুঁটেপুকুরের পক্ষে পাঁচগোপাল কাপ নিতান্তই মরিচিকা। ঘুঁটেপুকুর ক্লাব চুলোয় যাক, সেজন্য আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি টেনি শর্মা, খাস পটলনাগা থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, আসল কলকাতার ছেলে। আমার নাকের সামনে দিয়ে চিংড়িহাটা ড্যাং ড্যাং করতে করতে কাপ নিয়ে চলে যাবে, এই অপমান প্রাণ থাকতে সহ্য করা যায়? তার উপর 1 মাস ধরে ঘুঁটেপুকুরের আম কাঁঠাল তার খেয়ে চলেছি, একটা কৃতজ্ঞতাও তো আছে। কিন্তু কি করা যায়? দুপুরবেলা বসে বসে এইসব ভাবছি, এমন সময় শুনতে পেলুম সেজ পিসিমা কাকে যেন বলছেন। বসে বসে ভেবে আর কি করবে, বাবা কচুবনেশ্বরের থানে গিয়ে ধর্ণা দাও। কচুবনেশ্বর, ওই বিটকেল নামটা শুনেই কান খাড়া করলুম। সেজ পিসিমা আবার বললেন, বাবার থানে ধর্ণা দাও, জাগ্রত দেবতা, তোমার ছেলে নিঘাত পরীক্ষায় পাশ করে যাবে। গলা বাড়িয়ে দেখলুম পিসিমা দত্তগিন্নির সঙ্গে কথা কইছেন। দত্তগিন্নি বললেন, তাহলে তাই করব দিদি। হতচ্ছাড়া ছেলে 2 বার পরীক্ষায় ডিগবাজি খেলে, উনি বলছেন এবারেও ফেল করলে লাঙলে জুড়ে চাষ করাবেন। দত্তগিন্নি ছেলে চাষ করুক, আমার আপত্তি নেই, কিন্তু বাবা কচুবনেশ্বরের কথাটা কানে লেগে রইল। আর দত্তগিন্নি বেরিয়ে যেতে না যেতেই আমি পিসিমাকে পাকড়াও করলুম। বাবা কচুবনেশ্বর কে পিসিমা? শুনেই পিসিমা কপালে হাত ঠেকালেন, বললেন, দারুণ জাগ্রত দেবতা রে, গায়ের পূব দিকে কচুবনের মধ্যে তার থান। পয়লা শ্রাবণ ওখানে মৎস্য হয়, কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর ডালনা, কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে তামর ভোগ হয়। টেনিদার গল্প শুনতে শুনতে আমার জানতে ইচ্ছে হলো কচু পোড়াটাই বা বাদ গেল কেন। কিন্তু ঠাকুর দেবতাদের কচু পোড়া খেতে বললে নিশ্চয়ই তারা চটে যাবেন, তাই ব্যাপারটা চেপে গেলুম। জিজ্ঞেস করলুম, কচুর পোলাও খেতে কেমন লাগে টেনিদা? টেনিদা খ্যাক খ্যাক করে বললে, কচু খেলে যা, আমি কি কচুর পোলাও খেয়েছি নাকি যে বলবো? ইচ্ছে হয় পয়লা শ্রাবণ ঘুঁটেপুকুরে গিয়ে খেয়ে আসিস। ক্যাবলা অধৈর্য হয়ে বললে, টিক টিক করিস নে পেলা, গল্পটা বলতে দে, তুমি থামো না টেনিদা, চালিয়ে যাও। টেনিদা বললে, সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি হলো। আর ভেবে দেখ, কচু সেদ্ধ, কচু ঘন্ট, কচুর অম্বল, কচুর কালিয়া, মানে এত কচু ম্যানেজ করা 4টিখানি কথা। আমার তো কচু দেখলেই গলা কুটকুট করে। কচু ভোগের বহর দেখে মনে হলো দেবতাটি তবে সামান্য নয়। জিজ্ঞেস করলুম, বাবা কচুবনেশ্বরের কাছে ধর্ণা দিয়ে ফুটবল ম্যাচ জেতা যায় পিসিমা? পিসিমা বললেন, ফুটবল ম্যাচ বলছিস কি, বাবার অসাধ্য কাজ নাই। এই তো বাড়ির মেন্টির মাথায় এমন উকুন হলো যে 3 বার ন্যাড়া করে দিয়েও উকুন যায় না। কত মারা হলো, কত কবিরাজি তেল, উকুন যে কে সেই। শেষে মেন্টির মা কচুবনেশ্বরের থানে ধর্ণা দিয়ে আধ ঘন্টা চুপ করে পড়ে থেকেছে। ব্যাস, হাতে টুপ করে কিসের একটা শেকড় পড়ল, সেই শেকড় বেটে লাগিয়ে দিতেই একদিনে উকুন ঝাড়ে বংশে সাফ। আর মেন্টির যা চুল গজালো সে যদি দেখতিস, একেবারে হাঁটু পর্যন্ত। আমি তরাক করে লাফিয়ে উঠলুম, বললুম, বাবার থান কোন দিকে পিসিমা? ওই তো সোজা পূব দিক বরাবর, একেবারে নদীর ধারেই কচুবনের ভেতরে বাবার থান। অনেক দূর থেকেই তো দেখা যায়। তুই সেখানে ধর্ণা দিতে যাবি নাকি রে? তোর আবার কি হলো? কিচ্ছু হয়নি বলে সোজা পিসিমার সামনে থেকে চলে এলুম। মনে মনে ঠিক করলুম কাউকে জানতে দেওয়া নয়, চুপি চুপি একাই গিয়ে ঘন্টাখানেক ধর্ণা দেব। একটা শেকড় টেকড় যদি পেয়ে যাই বেটে খেয়ে নেব। তারপর কালকের খেলায় আমাকে আর পায় কে? ওই ডাক সাইটে বিলটে ঘোষের হাতের তলা দিয়েই 3 খানা গোল ঢুকিয়ে দেব। একটু পরেই রামায়ণ খুলে সুর করে
শূর্পণখার নাসাচ্ছেদন পড়তে পড়তে পিসিমা যেই ঘুমিয়ে পড়েছে, আমি সোজা একেবারে কচুবরেশ্বরের খোঁজে বেরিয়ে পড়লুম। বেশি হাঁটতে হলো না, আমবাগানের ভেতর দিয়ে সিকিমাইল চাক যেতেই দেখি সামনে একটা মজা নদী, আর তার পাশেই কচুর জঙ্গল। সে কি জঙ্গল! দুনিয়া শুদ্ধ সব লোককে কচু ঘন্ট খাইয়ে দেওয়া যায়, কচু পোড়া খাওয়ানোও শক্ত নয় এমন বন সেখানে। আর তারই মাঝখানে একটা ছোট মন্দিরের মতন। বুঝলুম ওইটাই হচ্ছে বাবার থান। বন ঠেলে তো মন্দিরে পৌঁছানো গেল, কচুর রসে গায়ে একটু চিরবির করছিল, কিন্তু ওটুকু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? গিয়ে দেখি মন্দিরে মূর্তি টুর্তি নেই, একটা বেদি, তার ওপর গোটা কয়েক রংচটা নয়া পয়সা, কিছু চাল আর একরাশ কচুর ফুল শুকিয়ে রয়েছে। সাষ্টাঙ্গে প্রণাম করে মন্দিরের বারান্দায় ধর্ণা দিলুম। চোখ বুজে লম্বা হয়ে শুয়ে আছি, হাত দুটো মেলেই রেখেছি। কোন হাতে টুপ করে বাবার দান পড়বে আর বলা তো যায় না। পড়ে আছি তো আছি, একরাশ মশা এসে পিন পিন করে কামড়াচ্ছে, কানের কাছে গোটা দুই গুবড়ে পোকা গুড়গুড় করছে, কচু লেগে হাত পা কুটকুট করছে। কিন্তু মশা তাড়াচ্ছি না, গা চুলকোচ্ছি না, খালি দাঁত মুখ সিটিয়ে প্রাণপণে প্রার্থনা করছি, দোহাই বাবা কচুবনেশ্বর, একটা শেকড় টেকড় চটপট ফেলে দাও, চিংড়ি হাটার বিলটে খসকে ঠান্ডা করে দি। বেশি দেরি করো না বাবা, গা হাত ভীষণ চুলকোচ্ছে, আর দারুণ মশা। আর তাছাড়া থেকে থেকে বনের ভিতর থেকে কি যেন খ্যাক খ্যাক করে ডাকছে। যদি পাগলা শেয়াল হয় তাহলে এক কামড়েই মারা যাব। দোহাই বাবা, দেরি করো না, যা দেবার দিয়ে দাও, কুইক কচুবনেশ্বর। যেই বলেছি অমনি বাঁ হাতে কি যেন টপাস করে পড়ল। ইউরেকা বলে যেই লাফিয়ে উঠেছি, দেখি শেকড়ের মতোই কি একটা পড়েছে বটে, কিন্তু এ কি, শেকড়টা তুরুক তুরুক করে অল্প অল্প লাফাচ্ছে যে, মন্ত্রপুত জ্যান্ত শেকড় নাকি? আর তখনই মাথার ওপর থেকে ট্যাক ট্যাক টিকিস করে আওয়াজ হলো। দেখি দুটো টিকটিকি দেওয়ালের গায়ে লড়াই করছে, তাদের একটা ল্যাজ নেই, মানে মারামারিতে খসে পড়েছে। রহস্যভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গেই। তাহলে আমার হাতে শেকড় পড়েনি, পড়েছে টিকটিকির কাটা ল্যাজ। টিপে দেখলুম রবারের মতন, আর অল্প অল্প নড়ছে তখনও। দুর্বুদ্ধি হলে যা হয়। ভীষণ রাগ হয়ে গেল আমার। মনে হলো বাবা কচুবনেশ্বর আমায় ঠাট্টা করলে। এতক্ষণ গায়ের কুটকুটানি আর মশার কামড় সহ্য করে শেষে কিনা টিকটিকির ল্যাজ। গো গো করে উঠে পড়লুম। তক্ষুনি আবার সেই শিয়ালটা খ্যাক খ্যাক করে ডেকে উঠল। মনে হলো এখানে থাকাটা আর ঠিক নয়। মন্দির থেকে নেমে কচুবন ভেঙে সোজা বাড়ি চলে এলুম। আতসের সর্ষের তেল মেখে 1 ঘন্টা পরে পায়ের জ্বলুনি খানিকটা বন্ধ হলো। টেনিদা এই পর্যন্ত বলতে আমি আর ধৈর্য রাখতে পারলুম না। ফস করে জিজ্ঞেস করলুম, আর সেই টিকটিকির ল্যাজটা কি হলো? থাম না, আগে থেকে কেন বাগড়া দিচ্ছিস? ফের যদি কথা বলবি তাহলে দেওয়ালের ওই টিকটিকিটাকে পেড়ে তোর মুখে পুড়ে দেব। বলে টেনিদা আমার দিকে বজ্র দৃষ্টিতে তাকালো। ক্যাবলা বললে, ছেড়ে দাও ওর কথা, তুমি বলো। বলবার আর আছে কি? টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। ভুল যা হয়ে গেল তার শাস্তি পেলুম পরের দিনই। স্কুলের মাঠে পাঁচু গোপাল কাপের ফাইনাল ম্যাচ। ঘুঁটেপুকুর ক্লাবকে বলেছি প্রাণ দিয়েও কাপ জিততে হবে। আর সত্যি কথা বলতে কি, বাতাবি নেবু স্পোর্টিং আজ সত্যিই ভালো খেলছে। এমনকি আমরা হয়তো 2-1টা গোলও দিয়ে ফেলতে পারতুম, যদি ওই দুরন্ত দুর্ধর্ষ বিলটে ঘোষটা না থাকতো। আমাদের গোলকিপার প্যাচাও খুব ভালো খেলেছে, দুবার যা সেভ করলে দেখবার মতন। হাফ টাইম পর্যন্ত ড্র, কিন্তু বুঝতে পারছিলুম ঘুঁটেপুকুরের দম ফুরিয়ে আসছে। পরের 25 মিনিট ঠেকিয়ে রাখা শক্ত হবে। হাফ টাইম হওয়ার আগেই আমি একটা মতলব এঁটে ফেলেছিলুম। মাঠের ধারে বাদাম গাছ থেকে হাওয়ায় পাতা উড়ে উড়ে পড়ছিল, তাই দেখেই প্ল্যানটা এলো। মানে মতলবটা মন্দ নয়, কিন্তু জানিস তো, মরি ওরি পারি যে কৌশলে। হাফ টাইম হতেই সেজ বিশুমার বাড়ির রাখাল ভেটকির কানে কানে আমি একটা পরামর্শ দিলুম। ভেটকিটা দেখতে বোকাশোকা হলেও বেশ কাজের ছেলে। শুনেই একগাল হেসে সে দৌড় মারলে। আবার খেলা আরম্ভ হলো। হাওয়ায় বাদামের পাতা উড়ে উড়ে আসছে। আমি আর চোখে তা দেখছি আর ভাবছি ভেটকি কখন আসে।
এর মধ্যে চিংড়িহাটা আমাদের দারুণ চেপে ধরেছে, জান কবুল করে বাঁচাচ্ছে প্যাঁচা। আমিও ফাঁক পেলে ওদের গোলে হানা দিচ্ছি, কিন্তু বিলটে ঘোষটা যেন পাঁচিল হয়ে গোল আটকাচ্ছে। আমি শুধু ভাবছি ভেটকি গেল কোথায়। অনেক দূর থেকে একটা বল গড়াতে গড়াতে আমাদের গোলের দিকে চলেছিল। একটা কোড়ে আঙুল আলতো করে ছুঁয়েও তাকে ঠেকানো যায়, কিন্তু এ কি ব্যাপার? হঠাৎ প্যাঁচা হালদার দারুণ চিৎকার ছেড়ে শূন্যে লাফিয়ে উঠল, প্রাণপণে পা চুলকোতে লাগলো, আর সেই ফাঁকে সোজা গোল। শুধু প্যাঁচা হালদার, ফুলব্যাক কুচুমিত্তির লাফাতে লাফাতে সেই যে বেরিয়ে গেল, আর ফিরলই না। প্যাঁচা সমানে পা চুলকোতে লাগলো, আর পরপর আরো 4টে গোল। মানে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিলে বলা যায়। হয়েছিল কি জানিস? ভেটকিকে বলেছিলুম গাছ থেকে একটা লাল পিঁপড়ের বাসা ছিঁড়ে এনে উড়ো পাতার সঙ্গে ওদের গোলের দিকে ছেড়ে দিতে, তাহলেই বিলটে ঘোষ একেবারে ঠান্ডা। ভেটকি দৌড়ে গেছে, বাসাও এনেছে, কিন্তু ওটা এমন বেল্লিক যে হাফ টাইমে যে সাইড বদল হয় সে আর খেয়ালই করেনি। একেবারে প্যাঁচা হালদারের গায়ে ছেড়ে দিয়েছে। যখন টের পেয়েছে তখন আর একটা দীর্ঘশ্বাস ফেলে টেনিদা থামল। কিন্তু কচুমনেশ্বরের টিকটিকের ল্যাজ? আমি আবার কৌতূহল প্রকাশ করলুম। আরে আসল দুঃখ তো সেইখানেই। চিংড়িহাটা যখন কাপ নিয়ে চলে গেল, তখন পরিষ্কার দেখলুম ওদের ক্যাপ্টেন বিলটে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্পি মারা। তাতে কি হলো? ক্যাবলা জিজ্ঞেস করলে। তাইতেই সব। নইলে কি ভেটকিটা এমন ভুল করে বিলটের বদলে প্যাঁচার গায়ে পিঁপড়ের বাসা ছেড়ে দেয়? সবই সেই বাবা কচুমনেশ্বরের লীলা। কিছুই বুঝতে পারলুম না। হাঁ করে চেয়ে রইলুম টেনিদার মুখের দিকে। আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে, আরে বাবার থান থেকে বেরিয়েই দেখি সামনের নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারা জামা কাপড় শুকোতে দিয়েছে। হাতে টিকটিকির ল্যাসটা তখনও ছিল। কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুজে দিয়েছিলুম, আর সেই প্যান্টটায় নীল রঙের একটা তাপ্পি মারা ছিল। আবার দীর্ঘশ্বাস ফেলল টেনিদা, আর মাথার উপরে টিকটিকিটা ডেকে উঠল, টিকিস টিকিস ঠিক ঠিক। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।